স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা বগুড়া শহরের কলোনি এলাকায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়েছে। সকাল 10:30টায় শুরু হওয়া কর্মসূচির নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া পদযাত্রায় দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ শতাধিক কেন্দ্রীয় নেতা অংশ নিচ্ছেন। এরপর পদযাত্রা নিয়ে নেতারা জয়পুরহাট ও নওগাঁর পথে রওনা হবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের মতো যেন তেন নির্বাচন চায় না। যারা স্বৈরাচার হওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লার সদর উপজেলার পদুয়ার বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক পথসভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদরা যে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে গেছে সেই রক্তের সাথে বেইমানি করা যাবে না। পথসভায় তিনি আরও বলেন, সম্প্রতি কিছু রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে তারা ক্ষমতা যাওয়ার আগেই দখল ও লুটপাট শুরু করেছে। তাদের সংযত হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। ঢাকা শহরকে পরিচ্ছন্ন এবং ডেঙ্গু মুক্ত রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও ব্যক্তি পর্যায়ে সচেতন হতে হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। সকালে রাজধানীর পুরান ঢাকা এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে একথা বলেন তিনি। জানান, শহরকে আবর্জনা মুক্ত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। এছাড়াও নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে যার যার বাসার আঙিনা ও আশেপাশে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। পরিচ্ছন্নতা কর্মীদের কাজ নজরদারি করতে একটি মনিটরিং টিম ও মোবাইল কোর্ট গঠন করা হয়েছে বলেও জানান তিনি। দক্ষিণ ঢাকাবাসীকে একটি বার্তা দিতে চাই যে আপনারা নিজের আঙ্গিনা নিজে পরিষ্কার রাখবেন এবং বাড়িতে কোনো জায়গা কোনো পাত্রে যেন পানি জমে না থাকে 3 দিনের বেশি, সেটা আপনারা ইনশিওর করবেন। ফুলের টবে বাড়ির ছাদে কোথাও যেন পানি জমে না থাকে সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে অন্যতম অংশীজন হিসেবে 8 দফা প্রস্তাবনা দেয় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। তারই ভিত্তিতে সকালে ডেইলি স্টার ভবনের আয়োজন করা হয় গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক আলোচনা। বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় বিজেসির এই আলোচনায় বলা হয়, সম্প্রচার মাধ্যম ও সাংবাদিকদের জন্য আলাদা আইনের পাশাপাশি সম্প্রচার মাধ্যমের তদারকির জন্য আলাদা কর্তৃপক্ষ, পে চ্যানেল ঘোষণা, সম্প্রচার মাধ্যমের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টি সরকার ও রাজনৈতিক দলগুলোর সাংবাদিকদের পক্ষে নাও থাকতে পারে, তবে সাংবাদিকদের ঐক্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বক্তারা। বিশেষ করে রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিকদের হেনস্থা করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত জনেরা। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে যুক্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য বাদশাহ জাহাঙ্গীর চপলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতরাতে জেলা বিএনপির সদস্য সম্পাদক জয়নুল আবেদিন স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। একই অভিযোগে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাটগ্রাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেনকে প্রাথমিকভাবে সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। চপল ও মাহমুদ পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর ও দণ্ডপ্রাপ্ত 2 আসামি ছিনতাইয়ের মামলার প্রধান আসামি। পাটগ্রাম ও হাতীবান্ধা 2 থানায় 54 জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এসব আসামির অনেকেই বিএনপি ও দলটির সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। চুয়াডাঙ্গার জাফরপুরে তেলবাহী ট্যাঙ্ক লরি চাপায় ইজি বাইক চালক সহ 3 জন নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছেন 4 জন। গতকাল সন্ধ্যায় জাফরপুর বিজিবি সদর দপ্তরের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে তেলবাহীর একটি ট্যাঙ্ক লরি ঝিনাইদহের দিকে যাচ্ছিল।
সারজগঞ্জ থেকে চুয়াডাঙ্গা আসার পথে একটি ইজি বাইক জাফরপুর গ্রামে বিজিবির সদর দপ্তরের সামনে পৌঁছালে ট্যাঙ্ক লরি ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। খাগড়াছড়িতে 7 লাখ পাহাড়ি বাঙালির জন্য বছরে 15,000 মেট্রিক টন মাছের চাহিদা থাকলেও জলাশয় সংকট সহ নানা কারণে তা পূরণ করা যাচ্ছে না। খাগড়াছড়ি রিপোর্টার কানুন আচার্যের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড় ঘেরা খাগড়াছড়িতে পর্যাপ্ত প্রাকৃতিক জলাশয় না থাকায় বছর জুড়েই থাকে মাছের সংকট। জেলার একমাত্র নদী চেঙ্গি মাছের চাহিদা পূরণ করতে পারে না। তার উপর বছরের পর বছর ড্রেজিং না হয় নাব্য হারিয়েছে এ নদী। বর্ষাকালে কিছু দেশীয় মাছ পাওয়া গেলেও চাহিদার তুলনায় তা নগণ্য। ব্যবসায়ীরা বছর জুড়ে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারোইয়ার হাট থেকে মাছ কিনে তা বিক্রি করেন জেলার 56টি বাজারে। আগে কাপ্তাই লেকে মাছ ছিল, কিন্তু এখন পর্যায়ক্রমে কাপ্তাই লেকে মাছ নাই, না থাকার কারণে এখন আমরা বারোইয়ার চিড়িয়াখানা থেকে মাছ সংগ্রহ করে ব্যস্ত হয়। কাপ্তাই লেকের মহালছড়ির একাংশ ও দীঘিনালা মিলে জেলায় 2টি মৎস্য অবতরণ কেন্দ্র থাকলেও বাস্তবে দীঘিনালা কেন্দ্রের অস্তিত্ব নেই। অন্যদিকে সদর ও রামগড়ে 2টি হ্যাচারি স্থাপন করা হলেও রামগড়েরটি দীর্ঘদিন ধরে বন্ধ। এখানে মাছ নাই, আমাদের দেশে মাছ নাই, কোনো মাছই নেই। এখানকার যদি মাছ হতো তাহলে আমরা টাটকা একটু খেয়ে দেবেন। তো এখানে যে মাছগুলো পাওয়া যায় ওদিক থেকে আস্তে আস্তে মাছগুলো প্রায় নরম হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। আমরা তো আর তাজা মাছ বলতে তেমন একটা পাচ্ছি না। জেলায় মাছ চাষ বাড়াতে 2024-25 অর্থ বছরে 960 জনকে প্রশিক্ষণ দেওয়া হলেও পরবর্তীতে তারা আর এ কাজে আগ্রহী হননি। অভিযোগ রয়েছে প্রশিক্ষণের আওতায় আনা হয়নি প্রকৃত আগ্রহীদের। এছাড়া জেলা মৎস্য অধিদপ্তরের জনবল সংকট সহ নানা কারণে বাড়ছে না মাছ চাষ। উৎপাদন বৃদ্ধি করতে হয়, আরও রেনুর উৎপাদন পুনরুৎপাদন বৃদ্ধি, তাইলে এখানে জনবল নিয়োগ দেওয়া দরকার। বাংলাদেশের অন্য এগিয়ে থাকা ডিস্ট্রিক্টের চেয়ে অনেক কম, ক্ষেত্র বিশেষে আপনার 4-5 গুণ কম। তো এটি হয়েছে যে চাষিদের আগ্রহ এবং তাদের যে কারিগরি দক্ষতা, সেটির কারণেই এই উৎপাদনশীলতাটা কম। কোন মাটিতে কোন পানিতে কি পরিমাণ কি ধরনের মাছের পোনা ছাড়তে হবে, কি পরিমাণ মাছের পোনা ছাড়তে হবে, কোন সাইজের ছাড়তে হবে, সেটা যদি আপনি মৎস্য অফিসের পরামর্শ মতো নেন, আমার মনে হয় যে উৎপাদনটা ঠিক মতো হবে। খাগড়াছড়িতে 6,000 মাছ চাষি ও 5,000 মৎস্য ব্যবসায়ী রয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় অন্তত 24 জনের মৃত্যু হয়েছে। এছাড়া একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে অন্তত 25 শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার টানা মৌসুমী বৃষ্টিপাতের কারণে দক্ষিণ মধ্য টেক্সাসের গুয়াডালুপে নদীর পানি উপচে আকস্মিক বন্যা দেখা দেয়। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, মাত্র 45 মিনিটে নদীর পানি বেড়ে যায় 26 ফুট। সেখানে একটি সামার ক্যাম্পে 750-র বেশি শিশু ছিল। মেয়েদের ক্যাম্প থেকে অন্তত 25 জনকে খুঁজে পেতে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। ক্যাম্পে আটকে পড়া বাকিদের উদ্ধার করা হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ। গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাব নিয়ে মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া পাঠিয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। যত দ্রুত সম্ভব আলোচনার নতুন পর্বে অংশ নিতে তারা আন্তরিকভাবে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। ঊর্ধ্বতন এক প্যালেস্টাইনি কর্মকর্তা বিবিসিকে বলেছেন, হামাস প্রস্তাবের রূপরেখার সঙ্গে একমত হলেও সেখানে কিছু সংশোধনী আনারও অনুরোধ করেছে। এ নিয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে শুক্রবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 138 প্যালেস্টাইনি। এবার খেলার খবর। মেয়েদের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আজ তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। মিয়ানমারে ইয়াঙ্গুনে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে 7-0 গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে 2-1 ব্যবধানে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। এবার তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি অনেকটাই নিয়ম রক্ষার। তারপরও গ্রুপের সবচেয়ে দুর্বল এই দলটিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না লাল সবুজ মেয়েরা। বাংলাদেশের ইতিহাসে নারীদের মধ্যে প্রথম এটাই যে বাংলাদেশ মহিলা ফুটবল দল এশিয়া কাপে কোয়ালিফাই করছে। তো এটাতে খুবই আনন্দের। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব।
এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।